হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে অলরেডি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির সোশিওলজি অনার্স নিয়ে যারা পড়ছো এবং যারা এই মুহূর্তে 5th সেমের স্টুডেন্ট, রিসেন্টলি তোমাদের 4th সেম এক্সাম কমপ্লিট হয়েছে, যারা 5th সেমের স্টুডেন্ট তাদের জন্য দুটি পেপারের আলোচনা আমরা আজকে করব, CC11, CC12। সিসি 10 পর্যন্ত তোমরা কভার করেছো। এই ইয়ারে তোমাদের থাকবে দুটি সিসি পেপার এবং দুটি ডিএসসি পেপার। আমি ডিএসসি পেপারের ভিডিও দুটো, ডিএসসি পেপারের সিলেবাসটা পরের ভিডিওতে আলোচনা করবো। ওকে, তো প্রথম যে পার্টটা দেখো তোমাদের সোশিওলজিক্যাল থিঙ্কার, এটা বেসিক্যালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস এবং তোমাদের কম বেশি কিন্তু একই ধরনের সিলেবাস। ওকে, অর্থাৎ তোমাদের টপিক তোমাদের মোটামুটি স্টেট, ক্যালকাটা এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রায় এক, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি যারা আছো তাদের কিছু এক্সট্রা পার্ট পড়তে হবে, সেগুলো আমি বলে দেবো কোন পার্টটা পড়তে হবে। আর এটা হচ্ছে WBSU, তোমরা সিলেবাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটির। যারা স্টেট ইউনিভার্সিটি রয়েছে তাদের জন্য কার্ল মার্কস, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার পড়তে হবে। আর এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা রয়েছে তাদেরও সেম কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম, কিন্তু এক্সট্রা যেটা পড়তে হবে প্রথম পার্টটা। আমি এই প্রথম পার্টটা প্রথমে বলে দিই, তোমাদের বাকি ইউনিভার্সিটিতে যারা রয়েছে তারাও একটু দেখে নাও। এই প্রথম পার্টটা তোমাদের খুব জানা প্রয়োজন, অন্তত পক্ষে একটু শুনে রাখো, কাজে লাগবে। তাহলে প্রথমেই তোমাদের দেখো এখানে সিলেবাসের একদম ফার্স্টে CC11-এ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ এ ডিস্টিংক্ট ডিসিপ্লিন, অর্থাৎ সমাজতত্ত্বের উৎপত্তি কিভাবে হলো, রোল অফ ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের একটা রোল ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ আমেরিকান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যারা অন্যান্য ইউনিভার্সিটি আছে তারা অলরেডি এগুলো পড়েছো তোমরা। ফ্রেঞ্চ আমেরিকান এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই রেভলিউশনগুলোর একটা রোল ছিল, যার পরিপ্রেক্ষিতে ইউরোপে আমরা সোশিওলজির মতো সাবজেক্টের এমার্জেন্স দেখতে পেয়েছি। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখব ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব এবং এনলাইটেনমেন্টের বাংলা আমরা বলে থাকি আলোকায়ন। যারা বাংলা মিডিয়ামে আছো বেসিক্যালি তাদের জন্য আমি বাংলাটা লিখে দিচ্ছি। এরপর ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা এক্সট্রা দুটো তাত্ত্বিককে পড়তে হবে সেটা হচ্ছে মন্তেস্কিউ এবং সাসিমো কন্ট্রিবিউশন এবং অগাস্ট কোত। অগাস্ট কোতকে আমরা কি বলি? অগাস্ট কোতকে ফাদার অফ সোশিওলজি, সমাজতত্ত্বের জনক বলা হয় কাকে? অগাস্ট কোতকে। অগাস্ট কোতকে কিন্তু তোমাদের পড়তে হবে ক্যালকাটার। অগাস্ট কোতের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে পজিটিভিজম আর ল অফ 3 স্টেজ। ওকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্তর বিধি। ওকে, 3টি স্টেজের কথা বলেছেন, তার মধ্যে দিয়ে আমাদের সমাজের বিকাশের কথা বলেছেন। তারপর আসি কার্ল মার্কস। এই কার্ল মার্কসটা 3টি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ এবং 3টি ইউনিভার্সিটিতে কিন্তু আছে। প্রথমে যে পড়তে হবে কার্ল মার্কসের, দেখো কার্ল মার্কসকে, কার্ল মার্কসের ওভারঅল জীবনী এটা কিন্তু প্রত্যেকেরই তোমাদের একটু জেনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি কানেক্ট করতে পারবেন না। তার জন্মস্থান কোথায়, তিনি কোথায় বড় হয়েছেন, তার কর্মজীবন বা তার অন্যান্য তিনি যে কনসেপশন বিল্ডিংয়ের সঙ্গে তার অ্যাকচুয়ালি তার জীবনের প্রত্যেকটা সিচুয়েশন খুব গুরুত্বপূর্ণ। তাত্ত্বিকের সেই জন্য জীবনীটা পড়া খুব গুরুত্বপূর্ণ, যে জীবনী পড়তে হবে। জীবনী পড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে তিনি অ্যাকচুয়ালি তার জীবনের সঙ্গে বা তিনি যে সমাজ ব্যবস্থা বা যে সমাজে ছিলেন সেই সমাজ ব্যবস্থার বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে তার চিন্তাভাবনার বিকাশ ঘটেছে। ঠিক একই রকমভাবে কার্ল মার্কসের জীবনী পড়ে নেবে প্রত্যেকটা। কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম 3জনেরই জীবনী পড়ে নেবে প্রথমে। জীবনী পড়ে নেওয়ার পরে তারপর আসবে তোমরা মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি। যেহেতু তোমরা অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ ইনডেপথ একটা নলেজ গেইন করার জন্য একদম জীবনী দিয়ে শুরু করতে হবে এবং বেশ কিছু পার্ট দেখবে সেখানে এমন কিছু টার্ম পাবে যেগুলো সিলেবাসে নেই, সেগুলোও কিন্তু জানা প্রয়োজন। আমি সম্পূর্ণটাই কিন্তু এগুলো আমরা আলোচনা করব। আর প্রসঙ্গত বলে রাখি যে আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে
অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক, সম্পূর্ণটাই অনলি সোশ্যোলজি অ্যাপসের মাধ্যমে পড়ানো হবে। সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস থাকবে। স্টাডি ম্যাট, প্রিন্টেড স্টাডি ম্যাট বাই পোস্টে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ওকে, প্রত্যেকটা পেপারের। এবং এর ডিটেলস যদি তোমরা জানতে চাও বা অনলাইন ব্যাচে পড়তে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। ওকে, আমি এটা ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কারণ ফোর্থ সেমিস্টারে যারা পড়ছে তারা অলরেডি ব্যাচে ইনক্লুড হয়েছে, তারা শুরু করেছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, বাকিটা আমি বলে দেবো কোনো কনফিউশন থাকলে। আচ্ছা, তাহলে কার্ল মার্কসের শুরু থেকে পড়তে হবে। কার্ল মার্কসের মেটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি। মেটেরিয়ালিস্টিক কনসেপশন হিস্ট্রি এটা হচ্ছে ইতিহাসের, আমরা বলে থাকি ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। বস্তুবাদী ব্যাখ্যা। ওকে, তিনি সম্পূর্ণটাই যে এই যে কনসেপশনটা আমাদের সমাজের যে বিকাশ, সেই বিকাশটা সম্পূর্ণভাবে তিনি বস্তুবাদী দিক থেকে দেখেছেন। তারপর ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এবং আমরা যখন তিনি যখন সমাজ বিকাশের কথা বলেছেন, সেখানে একটা পার্টের কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। এবং এই মোড অফ প্রোডাকশনটা পড়লে আমরা এই পার্টটা বুঝে যাব। হ্যাঁ, ক্যাপিটালিস্ট মানে কি? পুঁজিবাদী, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা আমরা বলতে পারি। ওকে, এটা গেল কার্ল মার্কস। কার্ল মার্কসের বেসিক্যালি তোমাদের দুটো পার্টি পড়তে হবে। যারা স্টেটের আছো দেখে নাও, মেটেরিয়ালিস্টিক কনসেপশন পড়বে আর ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন পড়বে। এই দুটি কনসেপ্ট একই সঙ্গে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা রয়েছে তারাও কিন্তু সেম জিনিস পড়বে, কিন্তু এর সঙ্গে আর কি কি বিষয় দেখতে হবে, কি কি ইনক্লুড আছে, মানে কার্ল মার্কস পড়তে গেলে কোনগুলো দেখতে হবে, সেগুলো আমি সম্পূর্ণটাই কিন্তু বলে দেব। আর যারা পেইড ব্যাচে আছো তারা তো জেনেই যাবে, অসুবিধা নেই। এবং এর সঙ্গে শুধুমাত্র এই দুটো পার্টের মধ্যে থেকেই প্রশ্ন আসবে এমন নয়, এর বাইরে বেশ কিছু বেসিক কনসেপশন আছে অ্যাবাউট কার্ল মার্কস, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। ওকে, যেমন মনে করো বুকস, কার্ল মার্কসের সব বইগুলো দেখতে হবে। কতগুলো বই আছে, কোন বইটি কোন বইয়ে কোন কনসেপ্ট আলোচনা করেছেন তিনি, এই সমস্তটাই কিন্তু এখানে তোমাদের দেখার প্রয়োজন আছে। ওকে, দ্বিতীয় যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখো চলে আসে আমরা, ম্যাক্স ওয়েবার, সোশ্যাল অ্যাকশন, আইডিয়াল টাইপ। ম্যাক্স ওয়েবারও একজন জার্মান সমাজতাত্ত্বিক। ম্যাক্স ওয়েবারের যে জীবনী, এটা দেখে নেবে ম্যাক্স ওয়েবারের জীবনী। ম্যাক্স ওয়েবারের জীবনী দেখার পর তারপর তার সোশিওলজিক্যাল কনসেপশনগুলো তোমাদের দেখতে হবে। সোশ্যাল অ্যাকশন, যাকে আমরা বলি সামাজিক ক্রিয়া। সামাজিক ক্রিয়া বলতে কি বোঝায়, এবং সামাজিক ক্রিয়ার বেশ কিছু ভাগ তিনি করেছেন, এই পার্টটা এখানে দেখতে হবে। আর এখানে দেখতে হবে আইডিয়াল টাইপ। আইডিয়াল টাইপকে আমরা বাংলায় বলে থাকি আদর্শ রূপ। এই আদর্শ রূপ ধারণাটাও খুব ইন্টারেস্টিং একটা ধারণা, যার মধ্য দিয়ে তিনি আমাদের সোসাইটির বেশ কিছু পার্টকে ব্যাখ্যা করেছেন। এবং ম্যাক্স ওয়েবার একই সঙ্গে আমাদের সমাজের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান তোমরা জানো, রিলিজিয়ান অ্যান্ড ইকোনমি। দেখো, ধর্ম এবং অর্থ, এই যে ধর্ম এবং অর্থনীতি, এই দুটোর সঙ্গে যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। ওকে, যে ধর্মের সঙ্গে অর্থের কি রিলেশন, এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে তিনি একটা ধারণা তিনি দিয়েছেন। দেখো, এখানে আমি আলোচনা ছোট্ট করে বলে দিই। আচ্ছা, এখানে ম্যাক্স ওয়েবার তোমাদের 3 নম্বরে আছে। হ্যাঁ, ম্যাক্স ওয়েবারের রিলিজিয়ান অ্যান্ড ইকোনমি বলি, ধর্মের ক্ষেত্রে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের কথা বলেছেন। আচ্ছা, প্রোটেস্ট্যান্ট কি? প্রোটেস্ট্যান্ট ধর্ম কি? প্রোটেস্ট্যান্ট ধর্ম হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাথলিক একটা আর কেলভিন একটা। হ্যাঁ, আমরা বেসিক্যালি ক্যাথলিকদেরকে বলি হচ্ছে ক্যালভিনদেরকে বলি আমরা প্রোটেস্ট্যান্ট। অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মের দুটি ভাগ। একটি ভাগ হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী কারা? যারা খ্রিস্টান ধর্মের যে চিরাচরিত নিয়ম সেটাকে মানে না, যারা নতুনভাবে সেগুলোকে প্রোটেস্ট করে ক্যালভিনের মতবাদের কথা বলেন। ওকে, তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী বা এই প্রোটেস্ট্যান্ট ধর্মকে কেন্দ্র করে তিনি অর্থের কানেকশনটা এখানে দেখিয়েছেন, অর্থাৎ ধর্মের সঙ্গে অর্থনীতির একটা সম্পর্ক তিনি দেখিয়েছেন। এবং সেখানে দেখাচ্ছেন এই প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যেসব দেশগুলি ছিল, সেই সব দেশে অর্থনীতির বিকাশ খুব দ্রুত ঘটেছে। কেন? তার কারণ প্রোটেস্ট্যান্টদের কিছু এথিক্স ছিল। সেই এথিক্সগুলো যারা বা যে কান্ট্রি মেনে চলেছে,
তারা অর্থনীতিতে খুব দ্রুত উন্নতি করেছে। ওকে, এই পার্টটা তোমাদের এখানে ম্যাক্স ওয়েবারে দেখতে হবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমাদেরও ম্যাক্স ওয়েবার কিন্তু 2 নম্বরে আছে, আর তোমাদের 3 নম্বরে আছে ইমাইল ডুরখাইম। চলো তাহলে এবার আসছে আমরা ইমাইল ডুরখাইম। ইমাইল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট কি, সুইসাইড, এবং সোশ্যাল ফ্যাক্ট কি সেটা বোঝার মধ্য দিয়েই সুইসাইডকে অ্যাজ এ সোশ্যাল ফ্যাক্ট হিসেবে বর্ণনা করতে হবে। ওকে, তাহলে সুইসাইড অ্যাজ এ সোশ্যাল ফ্যাক্ট, অর্থাৎ এখানে অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে এই সোশ্যাল ফ্যাক্ট কি। সোশ্যাল ফ্যাক্টকে আমরা বাংলায় বলে থাকি সামাজিক ঘটনা। এবং এই যে আত্মহত্যা, এই আত্মহত্যা কি সামাজিক ঘটনা? এই আত্মহত্যা একটা তত্ত্ব, যে আত্মহত্যা তিনি 4টি ভাগ মূলত করেছেন, মূলত 3টি ভাগ, পরে আবার আরেকটা অ্যাড করেছিলেন লাস্টে ফুটনোটে, তো 4টি ভাগ। এই 4টি ভাগ তোমাকে এখানে দেখতে হবে। ওকে, তৃতীয় যে পার্টটা ইমাইল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট সুইসাইড দেখে তৃতীয় পার্ট যেটা দেখতে হবে ইন্ডিভিজুয়াল সোসাইটি। এই ইন্ডিভিজুয়াল সোসাইটির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট ডিভিশন অফ লেবার। ওকে, ডিভিশন অফ লেবারটা কি, চলে যাই আমরা নেক্সট পার্টে। দেখো এটা হচ্ছে যারা স্টেট ইউনিভার্সিটি তাদেরটা বলে দিচ্ছি। ডিভিশন এখানে ইন্ডিভিজুয়াল এন্ড সোসাইটি, তোমাদের দেখো ডিভিশন অফ লেবার দেওয়া নেই, কিন্তু তোমাদেরও ডিভিশন অফ লেবার পড়তে হবে। ওকে, ডিভিশন অফ লেবারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি শ্রম বিভাজন তত্ত্ব। ওকে, শ্রম বিভাজন তত্ত্ব। এরপর আসছি আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রেও বলি তোমাদেরও ডিভিশন অফ লেবার কিন্তু এখানে দেওয়া নেই, তো সেক্ষেত্রে তোমাদেরকেও এটা দেখতে হবে। তাহলে দেখো ইমাইল ডুরখাইমের বেসিক্যালি সোশ্যাল ফ্যাক্ট, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। সোশ্যাল ফ্যাক্টের মধ্যে এখানে সুইসাইড দেখতে হবে, আর এখানে তোমাদের দেখতে হবে ডিভিশন অফ লেবার। বুঝতে পারলে কেন আমি বলছি? যে কারণ তোমাদের সিলেবাসে মেনশন করা নেই ডিটেলসে, কিন্তু পড়তে হবে এগুলো। ওকে, আপাতভাবে সোশ্যাল ফ্যাক্ট আর ইন্ডিভিজুয়াল সোসাইটি দুটো টপিক মনে হচ্ছে, কিন্তু বেশ কিছু টপিক তোমাকে আরও পাশাপাশি দেখতে হবে। যেমন সোশ্যাল ফ্যাক্টের ইন ডিটেলস দেখতে হবে, সোশ্যাল ফ্যাক্ট কি, সোশ্যাল ফ্যাক্টের বৈশিষ্ট্য। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটির মধ্যে ডিভিশন অফ লেবার একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, এটা হচ্ছে ইমাইল ডুরখাইমের খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। ওকে, তাহলে বুঝতে পারলে বেশ কিছু তোমাদের সিলেবাস কিন্তু খুব ছোট্ট করে দেওয়া, কিন্তু আরও অনেক পার্ট যেগুলো দেওয়া নেই সেগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ তোমাদের কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, এবং এছাড়াও তোমরা কিন্তু এটা অনার্স লেভেলে পড়ছো, তো সেক্ষেত্রে একটু ডিপে গিয়ে পড়তে হবে, কোশ্চেন কিন্তু আসবে। ওকে, চলো। আচ্ছা, যারা আমাদের অনলাইন ক্লাসের ডিটেলসটা মিস করে গেছো তাদের জন্য বলছি, অনলাইনে যারা ক্লাস নিতে চাইছো, আমাদের অনলি সোশ্যালজি অ্যাপের মধ্যে দিয়ে ক্লাস হয়, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে নিও। ওকে, এবার আসছি এই দুটো পেপারের জন্য তোমরা কোন বই ফলো করবে। ওকে, চলো, এই দুটো পেপারের জন্য তোমরা কোন বই ফলো করবে, এই যে এই পার্টটার জন্য অনেকগুলো বই আছে। হ্যাঁ, আমি মূলত দুটি বই তোমাদের বলবো, সমাজতাত্ত্বিক চিন্তাধারা। সমাজতাত্ত্বিক চিন্তাধারা এটা হচ্ছে ডক্টর শান্তনু ঘোষের লেখা, এটা তোমরা ব্যবহার করতে পারো। আর অনাদি কুমার মহাপাত্রের একটা বই আছে সমাজতাত্ত্বিক চিন্তাধারার ইতিহাস, অনাদি কুমার মহাপাত্র। ওকে, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা একটু পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভে, কিন্তু এটাও কিন্তু তোমরা মোটামুটি ইন ডিটেলসে পেয়ে যাবে। এটা যারা বাংলা মিডিয়াম আছো তাদের বললাম। এছাড়াও আরও অনেক বই আছে যেগুলোতে তোমরা পাবে। হ্যাঁ, আমি বেসিক্যালি দুটো বই বলে দিলাম, এই দুটো বইয়ের মধ্যে তোমরা এই পার্টটা কিন্তু পেয়ে যাবে। এরপর যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য অনেক সোর্সেস আছে, আমি এর আগেও বলেছি যে তোমরা ইগনোর স্টাডি ম্যাট ফলো করতে পারো, ইগনোর অনেক স্টাডি ম্যাট রয়েছে। এছাড়াও তোমরা অথেন্টিক বেশ কিছু বই রয়েছে সেগুলোও কিন্তু ফলো করতে পারো। যেটা আমরা মূলত বলে থাকি যে এই থিওরি পেপার বা এই থিঙ্কারদের জন্য সোশিওলজিক্যাল থিওরি রিডজার,
তারপর ইন্ডিয়ান সোশিওলজিক্যাল থট না, তোমরা এর জন্য দেখবে মাস্টার্স অফ সোশিওলজিক্যাল থট, এই পার্টটা দেখবে। আর এই রিডজারের বইটা অ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। অ্যাপের কোথা থেকে পিডিএফ ডাউনলোড করবে আমি এর আগেও বলেছি, যারা আগে দেখেছো তারা জানো, আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাপ থেকে তোমরা কিভাবে পিডিএফ ডাউনলোড করবে, অ্যাপ ওপেন করবে, ওপেন করার পর তোমাদের ঠিক এই পার্টে 3টি ডট আছে, এই ডটে ক্লিক করলেই দেখবে ফ্রি স্টাডি ম্যাট বলে একটা সেকশন আছে, এটা ওপেন করবে। ওপেন করার পর অনেকগুলো ফোল্ডার ওপেন হবে, সেই অনেকগুলো ফোল্ডারের মধ্যে একটি ফোল্ডার পাবে পিডিএফ বুকস। সেই পিডিএফ বুকসের মধ্যে তোমরা 10 থেকে 15টা বই আছে, যে বইগুলো যারা ইংলিশ মিডিয়ামে আছো ওপেন করে করে দেখতে পারো। হ্যাঁ, এবং তোমরা টাইটেল দেখেই বুঝতে পারবে সোশিওলজিক্যাল থিওরি কোন বইটার কথা আমি বলছি। শুধুমাত্র তাই নয়, এই টপিকের উপর আরও অনেক বই আছে যেগুলো তোমরা অ্যাপস থেকে কিন্তু দেখতে পারো। ওকে, চলো এরপর তাহলে মোটামুটি CC11 ক্লিয়ার, CC11 ক্লিয়ার। এবার আসছি আমরা CC12-এ। CC12-এ প্রথমেই আমরা ক্যালকাটার সিলেবাসটা দেখে নিই। একই সিলেবাস, হ্যাঁ, ওভারঅল একই সিলেবাস। দেখো ক্যালকাটা সিলেবাসে প্রথমেই দেখতে হবে তোমাদের রিসার্চ মেথড, এবং রিসার্চ মেথড খুব সম্ভবত তোমরা একটা ফার্স্ট টাইম রিসার্চ মেথড পড়ছো, ফার্স্ট টাইম রিসার্চ মেথড পড়ছো 5th সেমে এসে। তো সেখানে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, হোয়াট ইজ অবজেক্টিভ টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ, মানে সামাজিক গবেষণা বলতে কি বুঝি, কেন সামাজিক গবেষণার প্রয়োজন, এটা কিন্তু আমাদের ফার্স্টলি জানতে হবে। দ্বিতীয়ত যেটা জানা প্রয়োজন, রিলেশনশিপ বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ, অর্থাৎ গবেষণা ও তত্ত্বের মধ্যে সম্পর্ক। দেখো গবেষণার উপর বেস করেই তো তত্ত্ব তৈরি হয়, তাই না? গবেষণা ছাড়া তত্ত্ব সম্ভব কি? আবার একটা গবেষণা করতে গেলেও পুরনো তত্ত্বের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, সেটা আমাদের দেখতে হবে। আর যেহেতু তোমাদের এটা তোমরা রিসার্চ মেথড ফার্স্ট পড়ছো, সেক্ষেত্রে তোমাদের বেশ কিছু বেসিক কনসেপশন জানা প্রয়োজন। যেমন কনসেপ্ট কি, হাইপোথিসিস, আচ্ছা কনসেপচুয়ালাইজেশন, অপারেশনালাইজেশন বলতে কি বুঝি, এবং হাইপোথিসিস কি, হাইপোথিসিসের বাংলা আমরা বলি প্রকল্প, কনসেপ্টের বাংলা আমরা বলে থাকি ধারণা, আর এটা হচ্ছে ধারণীকরণ, আর এটা হচ্ছে স্পষ্টীকরণ। ওকে, অবজেক্টিভিটি, রিফ্লেক্সিভিটি, সামাজিক গবেষণার ক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ পার্ট, অবজেক্টিভিটি এবং রিফ্লেক্সিভিটি, এই পার্টটাও কিন্তু তোমাদের দেখা প্রয়োজন। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসবে তোমাদের মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ। দেখো এই মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ এটা সিউর, হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটির। তোমাদের এই মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভে যে 4টে পার্সপেক্টিভ রয়েছে, এটা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে রয়েছে তাদের কিন্তু সমস্ত পার্সপেক্টিভ নেই। এবং তোমরা সিলেবাসটা নিশ্চয়ই দেখেছো, একটু চেক করে নেবে, আমি বলেও দিচ্ছি আবার স্ক্রিনটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা চলে আসছি আমরা স্টেট ইউনিভার্সিটির। ওকে, আচ্ছা আগে ক্যালকাটাটা আলোচনা করিনি, তারপর বলে দিচ্ছি। এটা তোমরা মন দিয়ে দেখো, সেম জিনিস তোমরাও পাবে। পজিটিভিস্ট মেথড, ইন্টারপ্রিটেটিভ মেথড, হিউম্যানিস্টিক মেথড, ফেমিনিস্ট মেথড, এই প্রত্যেকটা মেথড মানে হচ্ছে মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এক একজন তাত্ত্বিক এক এক রকম দৃষ্টিভঙ্গিতে সামাজিক গবেষণা করেছেন। তো আমাদের কি জানতে হবে যে এই প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি কি, এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজকে কিভাবে দেখে, বা এই দৃষ্টিভঙ্গি আমাদের কিভাবে আমাদের সামাজিক গবেষণা সম্পন্ন করে। ওকে, এক একটা দৃষ্টিভঙ্গি এক এক রকম। দেখো হিউম্যানিস্টিক মেথড, ফেমিনিস্টিক মেথড, এই প্রত্যেকটা মেথড কিন্তু তাদের পার্সপেক্টিভ বা তাদের মেথড কিন্তু সম্পূর্ণটাই আলাদা, তারা তাদের মতো করে ভাবনা চিন্তা করে গবেষণা করে। তো সেটা আমরা দেখব। আর লাস্টলি যেটা তোমাদের পড়তে হবে, মোড অফ ইনকোয়ারি। এই মোড অফ ইনকোয়ারি মানে কি, একটা সামাজিক গবেষণা প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসে না যে কিভাবে করব, কারণ তোমাদের তো এটা করতে হবে। তোমাদের কি করতে হবে, একটা প্রজেক্ট আছে, দেখো রিসার্চ প্রজেক্ট, একটা রিসার্চ প্রজেক্ট, সেই রিসার্চ প্রজেক্ট কিভাবে করবে তার জন্য তোমাদের জানা প্রয়োজন স্টেপ অফ রিসার্চ, একটা গবেষণার জন্য কোন কোন ধাপে আমাদের যেতে হবে। হ্যাঁ, যেমন মনে করো একটা তুমি যদি চা তৈরি করতে যাও, চা তৈরি করতে গেলে তোমার কি কি প্রয়োজন,
চায়ের পাত্র, চা যেটাতে তৈরি করবে সেটা প্রয়োজন, তাই তো। একটা আগুনে তাপ দেওয়ার জন্য তোমার গ্যাস ওভেন প্রয়োজন, তাই তো। তারপর জল প্রয়োজন, চা প্রয়োজন, চিনি প্রয়োজন, চা ছাকা ছাঁকনি প্রয়োজন, একটা কাপ প্রয়োজন চা সার্ভ করার জন্য। তাহলে এই যে এত কিছু পার্ট, যখন উপাদানগুলো তোমার এক জায়গায় থাকবে, সেই উপাদানগুলিকে কি নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ, যে নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ তোমাকে সেটা সম্পূর্ণ করতে হবে, তাই তো। তবেই তো একটা সুন্দর চা বা সুন্দর একটা খাবার, যদি বলি সুন্দর একটা খাবার তৈরি হবে। ঠিক গবেষণার স্টেপও তাই। গবেষণার অনেক উপাদান আছে, সেই উপাদানগুলিকে পরপর সাজিয়ে একটা নির্দিষ্ট প্রসেসে গবেষণা করতে হয়। তার বাইরে গিয়ে কখনোই গবেষণা হয় না। এটাকে আমরা বলি সিস্টেমেটিক প্রসেস। ওকে, তারপর আসছি, এই গবেষণার এই ধাপগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হয়, যেটা হচ্ছে তথ্য। তথ্য ছাড়া তো গবেষণা হয় না। সামাজিক গবেষণা আমরা তথ্য ছাড়া কখনোই করতে পারি না। তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা, তথ্য কয় ধরনের হয়? দুই ধরনের। ডেটা দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি মানে যে ডেটা একটা গবেষক প্রথম কালেকশন করছেন সেটা প্রাইমারি। সেকেন্ডারি মানে অন্যের কালেকশন করা কোনো ডেটা। মানে তুমি অন্যের কালেকশন করা ডেটা নিতে পারো কি? অবশ্যই নিতে পারো। যেমন মনে করো সেন্সাস, যেমন মনে করো কোনো রিসার্চ, কোনো পাবলিশড কোনো আর্টিকেল, কোনো পাবলিশড কোনো রিসার্চ পেপার, ওকে, এবং বা কোনো বই হতে পারে, কোনো জার্নাল হতে পারে, সেগুলো থেকে যদি তোমরা তথ্য নাও তাহলে সেটা সেকেন্ডারি। মেথড অফ ডেটা কালেকশন, এই ডেটা কালেকশনের বেশ কিছু মেথড আছে। সেই মেথড দিয়ে এই ডেটা কিভাবে কালেক্ট করবে, যদি প্রাইমারি ডেটা কেউ কালেক্ট করে সেটা কিভাবে করবে? সার্ভে মেথড, সার্ভের মধ্য দিয়ে ডেটা তুলতে হয়, ডেটা সংগ্রহ করতে হয়, যেটা সামাজিক গবেষণার ক্ষেত্রে কাজে লাগে। আর একটা অবজারভেশন। অবজারভেশন মানে কি? অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ, মানে শুধুমাত্র দেখে ডেটা নেওয়া, উইথাউট এনি কোশ্চেনিং। তারপর হচ্ছে এই যে মেথড, এই মেথড সম্পূর্ণ করতে গেলে কিছু টুলের প্রয়োজন হয়। অর্থাৎ তুমি কোন কোন টুল ব্যবহার করতে পারবে। টেকনিক অফ ডেটা কালেকশনের টুলের মধ্যে পড়তে হবে আমাদের কোশ্চেনিয়ার, প্রশ্নমালা এবং ইন্টারভিউ। এই দুটো টুলের মাধ্যমে ডেটা কালেকশন করা হয়। হ্যাঁ, ওকে। অ্যানালাইজ দি ডেটা। ডেটা আবার দু ধরনের হয়, এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেটা সংখ্যাকে গুরুত্ব দেয়, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেটা একটা গুণকে গুরুত্ব দেয়। কোয়ালিটি মিনস হচ্ছে গুণ। ওকে, তাহলে এই যে ওভারঅল এই পার্টটা পড়লে তোমাদের কিছুটা সামাজিক গবেষণা সম্পর্কে একটা জ্ঞান বা সামাজিক গবেষণা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এবং তোমাদের CC 14-এর একটা পেপার পাবে পরবর্তীতে, যেখানে যে পেপারটির নাম সোশ্যাল রিসার্চ মেথড 2। এই 2 নম্বরে আরও বেশ কিছু ইনডেপথে জানবে। ওকে, তাহলে এই যে 1 নম্বরে যতটুকু পড়বে বা CC 12-এ যতটুকু পড়ছো, তার উপর বেস করে তোমাদের একটা রিসার্চ প্রজেক্ট করতে হবে। এটা কিন্তু CU এর, হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি। রাইট এ রিসার্চ প্রপোজাল, ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম, রেশনাল রিভিউ অফ লিটারেচার অ্যান্ড অবজেক্টিভ অফ দি স্টাডি। এগুলো কি? এগুলো প্রত্যেকটা মনে হচ্ছে না খুব কঠিন ব্যাপার। আমরা যখন স্টেপ অফ রিসার্চ পড়বো সব পরিষ্কার হয়ে যাবে যে একটা রিসার্চ করতে গেলে কি কি প্রয়োজন হয়। তোমার এই 4 নম্বর পার্টে এসে কখনোই এটা কঠিন মনে হবে না। ওকে, এটা কখনোই তোমার কঠিন মনে হবে না। চলো এবার আমরা দেখে নিই স্টেট ইউনিভার্সিটির। দেখো স্টেট ইউনিভার্সিটির যারা আছো তারা দেখো এটা পড়তে হবে অবজেক্টিভিটি, রিফ্লেক্সিভিটি। দেখো আমরা একটু আগে বললাম থিওরি অ্যান্ড রিসার্চ সেম জিনিস, কনসেপ্ট অ্যান্ড হাইপোথেসিস সেম, অ্যান্ড ফিল্ড। এই ফিল্ডের মধ্যে ওই পার্টগুলো সমস্তটা ইনক্লুড হবে। ওকে, ঠিক আছে। সুতরাং সেম সিলেবাস, কিন্তু আলাদা কিছু নেই, একটু তোমাদের ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ, দেখো সায়েন্টিফিক মেথড, পজিটিভিস্ট, এম্পিরিসিজম ইন সোশিওলজি, অবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি, ডিডাকটিভ, ইন্ডাকটিভ, এই পার্টটা তোমাদের এক্সট্রা পড়তে হবে, যেটা সিইউতে নেই। ক্রিটিক অফ সায়েন্টিফিক মেথড, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড ট্রায়াঙ্গুলেশন, এটাও কিন্তু আমরা আলোচনা করলাম। কোয়ালিটেটিভ মানে গুণকে বোঝায়, আর কোয়ান্টিটেটিভ মানে সংখ্যা, মানে সেখানে শুধু আমরা সংখ্যাগত বিশ্লেষণ করব। মনে করো বললাম আমরা যে শতকরা কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 90% সোশ্যাল মিডিয়াতে নিজেদের বেশি সময় ব্যয় করে। আমি সংখ্যাটা দেখলাম শুধু, পার্সেন্টেজ কেন ব্যয় করে,
কি কারণে ব্যয় করে, সলিউশন কীভাবে, আমি এত কিছু দেখলাম না, তখন এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ওকে, তারপর চলে আসলো এখানে তোমাদের এক্সট্রা পড়তে হবে রিসার্চের টাইপস, হিস্টোরিক্যাল, এম্পেরিক্যাল, ডেসক্রিপটিভ, এক্সপ্লোরেটরি, কম্পারেটিভ, ফেমিনিস্ট, এগুলো টাইপ। এই টাইপগুলো থেকে কিন্তু ভীষণ কোশ্চেন আসে। দেখো ফেমিনিস্ট, কম্পারেটিভ, এক্সপ্লোরেটিভ, এগুলো অলরেডি আমরা আগের সিলেবাসে আলোচনা করলাম। থার্ড যেটা তোমাদের পড়তে হবে মোডস অফ ইনকোয়ারি। আবারও বলি, তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল WBSU এর স্টুডেন্ট তাদের সিলেবাস এটা, এবং তোমাদের কিন্তু কোনো প্রজেক্ট নেই। ওকে, ফিল্ড রিসার্চ অ্যান্ড সার্ভে রিসার্চ, এখানে ফিল্ড এবং সার্ভে রিসার্চ পড়তে হবে। এখানে আরও দুটো পার্ট আমাদের দেখতে হবে, কেস স্টাডি আর কন্টেন্ট অ্যানালিসিস। ওকে, তাহলে ওভারঅল সিলেবাস কিন্তু সেম, কয়েকটা জিনিস বাদ দিয়ে। এরপর আসছে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা আছো তাদেরকে কি এক্সট্রা পড়তে হবে? তোমাদের কোনো কিছু এক্সট্রা পড়তে হবে না, যাক তোমাদের বরং আরও কম আছে সিলেবাস। দেখো লজিক অফ সোশ্যাল রিসার্চ, হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, অবজেক্টিভিটি, রিফ্লেক্সিভিটি, সেম। এবং মেথডে কম্পারেটিভ মেথড পড়তে হবে, আর তোমাদের পড়তে হবে ফেমিনিস্ট মেথড, মাত্র দুটো মেথড, এবং থিওরি রিসার্চ আর কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। দেখো তোমাদের এত কিছু ডেটা কালেকশনের মেথড নেই। ওকে, মেথড অফ ডেটা কালেকশন এই পার্টটা কিন্তু তোমাদের নেই, তোমাদের সিলেবাস খুবই ছোট। ওকে, চলো আচ্ছা, যারা পরে জয়েন করেছো, যারা পরে দেখছো ক্লাসটি, অনলাইন ক্লাসের ডিটেলস সম্পর্কে জানো না, তাদের বলে রাখি অনলাইন ক্লাস সিলেবাস অনুযায়ী হবে। তোমাদের স্টাডি ম্যাট বাড়িতে পৌঁছে দেওয়া হবে, প্রিন্টেড স্টাডি ম্যাট। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, এবার আসছি এটার জন্য কি কি বই তোমরা ফলো করবে। কি কি বই ফলো করবে তোমরা প্রথমেই বলি বাংলা মিডিয়াম, বাংলা যারা রয়েছে, অনিরুদ্ধ চৌধুরীর একটা বই আছে সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি, সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি। এই বইটি তোমরা ব্যবহার করতে পারো, ডক্টর অনিরুদ্ধ চৌধুরীর লেখা। ওকে, এটা গেল। দ্বিতীয় যে পার্টটা, এই পার্টটা বইটা একটু ভাষাগুলো একটু জটিল, তো তোমরা অবশ্যই দেখতে পারো, খুব ভালো একটি বই। তোমরা যদি প্রথম থেকে খুব সুন্দর গুছিয়ে পড়তে পারো, সামাজিক গবেষণা পদ্ধতিবিদ্যা, পদ্ধতি ও কৌশল, সুদর্শনা সেন, অনিন্দ্য ভট্টাচার্যের। ওকে, আমি লিখে দিচ্ছি, সামাজিক গবেষণা পদ্ধতিবিদ্যা, পদ্ধতি ও কৌশল। এটা তোমাদের, এটা কার লেখা? এটা হচ্ছে অনিরুদ্ধ চৌধুরী, অনিরুদ্ধ নয়, এটা সুদর্শনা সেন আর অনিন্দ্য ভট্টাচার্য। সুদর্শনা সেন, অনিন্দ্য ভট্টাচার্য। ওকে, এই দুজন এই বইটাও তোমরা ফলো করতে পারো। তাহলে বাংলা বই আমি এই দুটো বলে দিলাম। এবার যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের ক্ষেত্রে বলি, তোমরা যে বইগুলো ফলো করতে পারো আমি এখানে লিখে দিচ্ছি, যে দেখো সোশ্যাল রিসার্চ মেথড, CR কোঠারির একটা বই আছে, তারপর রাম আহজার একটা বই আছে, এবং এগুলো পড়ার পর তোমরা আরো একটা বই পড়বে, যে বইটা হচ্ছে সোশ্যাল রিসার্চ মেথড, সোশ্যাল রিসার্চ মেথড ব্রেম্যানের। ওকে, চলো এইবার আসছি আমরা লাস্ট যেটা বলেছিলাম, যে অনলাইন ক্লাসের ডিটেলসটা তোমাদের একটু বলে দেবো ছোট্ট করে। দেখো ছোট্ট করে বলে দিই, এই কোর্সটি অনলাইন ক্লাস আমাদের শুরু হতে চলেছে, অলরেডি ব্যাচ ক্রিয়েট করা হয়ে গেছে। তোমরা অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারবে, ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তাহলে বলে দিই কিভাবে হবে। অনলি সোশ্যোলজি অ্যাপস থেকে ক্লাস হবে, মান্থলি সিস্টেমে পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা আপাতভাবে একটা ডিসকাউন্ট পাবে 10%, যা কোর্স ফি রয়েছে তার উপর তোমরা 10% ডিসকাউন্ট পাবে ওয়ান টাইম পেমেন্ট করলে।
আর মান্থলি পেমেন্ট করলে তোমরা সেটা মান্থলি সিস্টেমে পেমেন্ট করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, কোর্স ফি টোটাল আছে কত? 4,000 কোর্স ফি পার পেপার। আমরা নিচ্ছি কেমন সিস্টেমে? পার পেপার 1,000। ঠিক আছে, দেখো পার পেপার 850 টাকা করে স্টাডি ম্যাট নেওয়া হয়। যারা শুধুমাত্র স্টাডি ম্যাট নাও তাদের ক্ষেত্রে 850 নেওয়া হয়। আমার মনে হয় তোমরা আর 150 টাকা পার পেপারে বেশি করে দিয়ে তোমরা অ্যাপস থেকে ক্লাস নিয়ে নিতে পারো। ওকে, তাহলে কি হবে? তাহলে তোমরা সমস্ত টপিকের ওপর যে আলোচনা সেটা কিন্তু দেখতে পাবে সেখানে। কারণ এই পেপারে বা এই বছরে তোমার কিন্তু থিওরির পেপার আছে 2টি। ওকে, একটা থিওরির পেপার আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রিসার্চ মেথডের পেপার। এই দুটো পেপার কিন্তু বোঝা খুব প্রয়োজন। ওকে, তাহলে মান্থলি সিস্টেমে পেমেন্ট, রেকর্ডেড ক্লাস পাবে, স্টাডি ম্যাট কি পাবে? স্টাডি ম্যাট, প্রিন্টেড স্টাডি ম্যাট পাবে। প্রিন্টেড স্টাডি ম্যাট বাই কুরিয়ার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এবং সেটা কিন্তু যারা মান্থলি সিস্টেমে নেবে, মান্থলি সিস্টেমে যারা নেবে তারা কিন্তু 2টো পার্টে পাবে। হ্যাঁ, মানে তোমাদের মান্থলি সিস্টেমের লাস্ট 2 মাস পর তোমরা একটা দুটো পেপার স্টাডি ম্যাট পাবে। তারপর তার নেক্সট 2 মাস পর, মানে তোমাদের 4টে কিস্তি হওয়ার পর তারপরেই কিন্তু তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটটা বাড়িতে পাবে। প্রথম মাসেই মান্থলি সিস্টেম যারা করছো তারা কিন্তু সম্পূর্ণ স্টাডি ম্যাট শুরুতেই বাড়িতে পাবে না, তোমরা 2 মাস পর কিন্তু স্টাডি ম্যাট পাবে। এবার ততদিন কি করবে? ততদিন কোনো স্টাডি ম্যাট থাকবে না, ততদিন তোমাদের স্টাডি ম্যাট থাকবে সেটা হচ্ছে অ্যাপসে তোমরা পিডিএফ স্টাডি ম্যাট পাবে। সেটা কিন্তু ডাউনলোড করা যাবে না, আবারও বলছি ডাউনলোড করা যাবে না। তোমরা সেখান থেকে দেখতে পারবে, সেটা দেখে পড়তে পারবে, এবং প্রিন্টেড স্টাডি ম্যাটটা তোমাদের সম্পূর্ণ ইনস্টলমেন্ট ক্লিয়ার হবে, তারপর তোমরা বাড়িতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওভারঅল আমি সিস্টেম বলে দিলাম যতটা মনে আছে তার উপর বেস করে। এর বাইরেও তোমাদের কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। ওকে, চলো আজকে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, হোয়াটসঅ্যাপ নম্বর ওপেন আছে আমার, নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে।